চৈত্র ভালোবাসে আমাকে, আর ও আসবে, অবশ্যই আসবে। আরও কিছুটা সময় কেটে গেল, চৈত্রী আসলো না। নির্ময় আশাহত হলো, চৈত্রী তাহলে সত্যিই এলো না। এর মানে চৈত্রী তাকে ভালোবাসে না। বুকের ভিতরে চিনচিনে ব্যথার অনুভব করছে নির্ময়। কষ্ট হচ্ছে ভীষণ। যে মেয়েটাকে এত ভালোবাসে নির্ময়, সেই মেয়েটা কিনা তাকে ভালোবাসে না। আজ এমন একটা মুহূর্তে চৈত্রী তার ডাক উপেক্ষা করলো। চোখ ভরে উঠল নির্ময়ের। ছেলেরা নাকি সহজে কাঁদে না। সেও তো কাঁদতো না। জীবনে কত শত কষ্টের মুহূর্ত পার করেছে, কই বুকে কষ্ট থাকলেও কখনো তো চোখ ফেটে এক ফোঁটা পানি আসেনি। তাহলে আজ আসছে কেন? ভালোবাসা হারানোর ব্যথায় কি বেশি জর্জরিত হয়ে পড়েছে নির্ময়? সে তাকালো রাজের পানে। রাজের ঠোঁটে লেগে আছে বিজয়ের হাসি। রাজ এগিয়ে এলো নির্ময়ের দিকে, ঠোঁট টেনে হেসে বলল, চৈতি আর মনে হয় না আসবে না। শোন, আমি বলি কি, চৈতি ভালোবাসা না তোকে। শুধু শুধু ওর পিছনে পড়ে থাকিস না আর তুই। যাক, আগে যাওয়ার হয়ে গেছে, এখন থেকে ওর সাথে দূরত্ব রেখে চলবি, ঠিক আছে? নির্ময়ের মাথায় ঢুকছে না রাজের কোনো কথা। তার মাথায় শুধু ঘুরছে চৈত্রী আজ এলো না কেন। এতদিন সে চৈত্রীর সাথে ছিল, কখনো তো মনে হয়নি চৈত্রী ভালোবাসে না তাকে। চৈত্রীর চোখে সে নিজের জন্য তীব্র ভালোবাসা দেখেছে। তাহলে আজ কেন তার ডাক উপেক্ষা করলো চৈত্রী? তবে কি চৈত্রীর চোখের ভাষা ভুল ছিল? সবটাই অভিনয় ছিল? বুক চেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নির্ময়ের। শেষ একবার সে তাকালো চৈত্রীর আসার পথের দিকে, কিন্তু নির্ময়ের বিশ্বাস ভেঙে সে আসলো না। রাজ তাড়া দিল নির্ময়কে, বলল, ক্লাস শুরু হয়ে যাবে, ক্লাসে যা। নির্ময় আর কথা বাড়ালো না, নিঃশব্দে পা বাড়ালো সামনের দিকে। ঠিক তখনই হন্তদন্ত হয়ে ছুটে এলো চৈত্রী। হাঁপাতে হাঁপাতে বলল, দুঃখিত, দেরি হয়ে গেছে আমার। আসলে একসাথে গোসল টোসল সেরে বেরিয়েছি তো, তাই দেরি হয়ে গেল। নির্ময়ের ঠোঁটে হাসি ফুটে উঠল। যাক, অবশেষে চৈত্রী এসেছে। বুকের উপরে থাকা এতক্ষণের বিশাল পাত্রটা যেন সরে গেছে এখন। একটু শান্তি লাগছে তার। নির্ময় দেরি করলো না আর। এমনি দেরি হয়ে গেছে অনেকটা। চৈত্রীর হাত টেনে নিয়ে দাঁড় করালো রাজের সামনে। ব্যস্ত কণ্ঠে বলল, এখন এই মুহূর্তে বলো তুমি আমাকে ভালোবাসো? চমকে উঠল চৈত্রী। গোল গোল চোখে সে একবার রাজের দিকে তাকিয়ে আবার নির্ময়ের দিকে তাকালো। অবাক কণ্ঠেই বলল, এখন এখানে? নির্ময় তাকালো চৈত্রীর পানে, ব্যগ্র কণ্ঠে বলল, হ্যাঁ, এই মুহূর্তে রাজের সামনে বলবে তুমি আমাকে ভালোবাসো। অবাক হলো চৈত্রী। কাল রাতে তাকে নির্ময় বলেছে সকাল 8টায় এদিকটায় আসতে, কি নাকি জরুরি কাজ আছে। এখন বলছে রাজের সামনে ভালোবাসি বলো। এর মানে কি? পাগল টাগল হলো নাকি এই লোক? চৈত্রীকে চুপ থাকতে দেখে কিছুটা অধৈর্য হয়ে উঠল নির্ময়। বলল, কি হলো বলো? রাজকে বড় ভাইয়ের মতোই দেখে চৈত্রী, তার উপর কত সিনিয়র। তার সামনে ভেবে হুট করে নির্ময়কে ভালোবাসি বলতে কেমন লজ্জা লাগছে চৈত্রীর। বড় ভাইয়ের সামনে প্রেমিককে ভালোবাসি বলবে, তাতে লজ্জা লাগাটা কি স্বাভাবিক নয়? তাছাড়া চৈত্রী এই প্রথম নির্ময়কে নিজের ভালোবাসার কথা প্রকাশ করবে, তার জন্য কেমন ভিতরে ভিতরে লজ্জায় নুয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, রাজ চৈত্রীর খালাতো ভাই রাহাতের বন্ধু। রাজ যদি এই কথা তার খালাতো ভাইকে বলে, রাহাত আবার সেই কথা বলবে তার খালাকে, খালা বলবে তার বাবা মাকে, তারপর তার বাবা মা দুইজন মিলে কচু কাটা করবে চৈত্রীকে। তখন আরেক ঝামেলা। ভয়ে ঢোক গিলল চৈত্রী, মিনমিনিয়ে বলল, পরে বললে হয় না? নির্ময় মানল না চৈত্রীর কথায়, বলল, না হয় না, তা বলবে এখানে এক্ষুনি। নির্ময় আর চৈত্রীর কথার মাঝখানে মুখ খুলল রাজ। চৈত্রীর বাণী তাকিয়ে সে বলল, তুমি কি সত্যি ভালোবাসো নির্ময়কে? রাজের চোখে স্পষ্ট কাতরতা। চৈত্রী ওই চোখের দিকে তাকিয়ে থমকে গেল কিছুটা। রাজের চোখ মুখ হঠাৎ এমন দেখাচ্ছে কেন? যখন সে এলো তখন তো ঠিকই ছিল। চৈত্রী ঠোঁট ফাঁকা করলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু পারল না। তার আগেই মুখ খুলল নির্ময়। এমনি এতক্ষণ চৈত্রীর জন্য অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে উঠেছিল সে। তার উপর এসে থেকে মেয়েটাকে বলতে বলছে যে সে তাকে ভালোবাসে, কিন্তু মেয়েটা বলছে না কিছুই। নির্ময় অধৈর্য হয়ে পড়েছে আরও, সাথে মেজাজটাও চটে গেল। এতক্ষণ অপেক্ষা করিয়ে বুকে জ্বালা ধরিয়ে এখন এসেছে ঢং করতে। চৈত্রী না আসলে আছে হয়তো দম বন্ধ হয়েই মারা যেত। চৈত্রীকে ভালোবাসি না বলতে দেখে মাথায় যেন আগুন ধরে গেল নির্ময়ের। কণ্ঠে কিছুটা রাগ ঠেলেই সে বলল, আমাকে ভালোবাসি বলতে তোমার সমস্যা কেন? নাকি ভালোবাসো অন্য কাউকে? আমার সাথে এতদিন নাটক করেছো শুধু, নাকি এখানে এসে রাজকে দেখা মাত্র এলোমেলো হয়ে গেছে? কাকে রেখে কাকে ধরবে বুঝতে পারছো না? চৈত্রী থমকে গেল। নির্ময়ের কথাগুলো যেন ধারালো অস্ত্রের মতো ক্ষত বিক্ষত করলো তার ছোট্ট হৃদয়টা। কি সব বলছে নির্ময়? আর এভাবেই বা কথা বলছে কেন? এ কি তার সেই নির্ময় ভাই যে তাকে ভালোবাসতো ভীষণ, যে তাকে কখনোই কটু কথা বলেনি? একটু থামলো নির্ময়, আবার বলল, রাজ ভাই ভালোবাসে তোমাকে,
যদি মনে করো সে আমার থেকে বেটার, তবে চলে যেতে পারো তার কাছে, আমি আটকাবো না তোমাকে। চমকে উঠল চৈত্রী, ঘাড় বাঁকিয়ে তাকালো রাজের পানে, অতঃপর আবার তাকালো নির্ময়ের পানে। রাগে অভিমানে শরীরটা রিডি করছে চৈত্রীর। কিভাবে এই লোক তাকে বলল যে তার থেকে রাজ বেটার হলে তার কাছে চলে যেতে? এতদিনে নির্ময় এই চিনল চৈত্রীকে? নির্ময় তো তাকে কখনো ভালোবাসি বলেনি, কিন্তু চৈত্রী বুঝে নিয়েছে নির্ময় তাকে ভালোবাসে। তাহলে নির্ময় কেন বুঝতে পারলো না? কেন তার চোখের ভাষা বুঝলো না? চৈত্রীর সব থেকে খারাপ লাগলো নির্ময়ের বলা অন্য পুরুষের কাছে চলে যাওয়ার কথাটা। গায়ে যেন কাটার মতো বিঁধল কথাটা। ছলছল করে উঠল চোখ জোড়া। চোখ জোড়ায় টলমলে অশ্রুকণা নিয়েই ফুঁসে উঠল চৈত্রী। বলল, আমি কার কাছে যাব না যাব সে কথা আপনাকে চিন্তা করতে হবে না নির্মম ভাই। আমার ব্যাপারটা আমি চিন্তা করে নেব। তবে একটা কথা বলতে পারি যে আমি আর আপনার সাথে থাকছি না। আঁতকে উঠল নির্ময়। সে তো এভাবে কিছু বলতে চায়নি। সে তো শুধুমাত্র রাগের মাথায় দুটো কথা বলে দিয়েছে, মন থেকে কিছুই বলেনি। আর চৈত্রী তার কাছে থাকবে না মানে কি? ছেড়ে চলে যাবে তাকে? এই সামান্য কথায় সে চলে যাবে? কিন্তু চৈত্রীকে ছাড়া তো সে থাকতে পারবে না, একদম বাঁচতে পারবে না নির্ময়। রাগের মাথায় কিছু কথার জন্য চৈত্রী অবশ্যই এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে না। নির্ময় মুখ খুললো কিছু বলার জন্য, কিন্তু বলতে দিল না চৈত্রী। হাত উঠিয়ে থামিয়ে দিল নির্ময়কে, অতঃপর নিজে থেকে বলা শুরু করলো। আপনাকে ভালোবাসি বলতে আমার কোনো সমস্যা ছিল না নির্মম ভাই। রাজভাইকে আমি বড় ভাই হিসেবে দেখি। তার সামনে কাউকে ভালোবাসার কথা বলতে কিছুটা লজ্জা লাগছিল আমার। হয়তো লজ্জাটা কাটিয়ে উঠে একটু পরেই আমি আপনাকে বলতাম আপনাকে ভালোবাসি আমি। হয়তো সেটুকু ধৈর্য আপনার মতো ছিল না। আর কি যেন বললেন, এখানে এসে রাজ আর আপনাকে একসাথে দেখে আমার মাথা এলোমেলো হয়ে গেল কি না, তাই সিদ্ধান্ত নিতে পারছি না কাকে রেখে কাকে ধরবো। যদি কাউকে ধরাই হতো তবে আমি আগেই ধরে নিতাম, অপেক্ষা করতাম না আপনার জন্য। ভুলে যাবেন না, আপনি কখনো আমার কাছে নিজের ভালোবাসা প্রকাশ করেননি। আমাকে কখনোই আপনি বলেননি ভালোবাসি চৈত্র। আপনি যেদিন ঢাকায় আসবেন তার আগে শুধুমাত্র আমাকে বলে এসেছিলেন অপেক্ষা করতে। তারপরে আপনার সাথে অনেকটা মাস আবার না হয়েছে দেখা আর না হয়েছে কথা, কিন্তু আমি অপেক্ষা করেছি। আমি আপনার শুধুমাত্র আমার জন্য অপেক্ষা করো চৈত্র, এই কথাটার উপর ভিত্তি করে অপেক্ষা করেছি আপনার জন্য দিনের পর দিন। জীবনে অন্য কোনো পুরুষের আগমন কিন্তু ঘটায়নি। আমি শুধুমাত্র আপনার পথেই বসেছিলাম। এর মধ্যে কি কোনো ছেলে আমাকে প্রেম নিবেদন করেনি? করেছে, অবশ্যই করেছে। তবে আমার মনে শুধু আপনাকে ঠাঁই দিয়ে আমি প্রত্যাখ্যান করেছি সব পুরুষকে। আমি চৈত্রী এমন একজন মানুষ ছিলাম যার জীবনে কোনো লক্ষ্য ছিল না, উদ্দেশ্য ছিল না, যার কাছে পড়ালেখা ছিল প্রধান শত্রু। সেই চৈত্রী পড়ালেখাকে আপন করে নিয়েছিল শুধুমাত্র আপনার জন্য, নিজেকে আপনার যোগ্য করে তোলার জন্য, শুধুমাত্র আপনার কাছাকাছি থাকার জন্য। আমি ঢাকায় এসেছি। মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে নিজের স্বপ্ন পূরণ বা কেরিয়ার গড়ার জন্য। আপনিও কিন্তু নিজের কেরিয়ার গড়ার জন্যই এখানে এসেছেন, কিন্তু আমি কিন্তু নিজের জন্য আসিনি এখানে। আমি এখানে এসেছি আপনার জন্য, আপনাকে ভালোবেসে। আমাদের দেখা হতো না, কথা হতো না, কিংবা আপনি কখনো আমাকে বলেননি আপনি ভালোবাসেন আমাকে। তবুও আমি আপনার জন্য অপেক্ষা করেছি। আমি কখনো আপনার মুখ থেকে ভালোবাসি শুনতে চাইনি। আপনার ভালোবাসা নিয়ে প্রশ্নও তুলিনি। আপনার ভালোবাসাটা অপ্রকাশিত হলেও আমি কখনো সন্দেহ করিনি আপনার ভালোবাসাকে। শুধুমাত্র আপনার চোখের ভাষা পড়েই আমি বুঝে নিয়েছিলাম আমার প্রতি আপনার তীব্র ভালোবাসার কথা। তাহলে আপনি কেন আমার চোখের ভাষা পড়তে পারলেন না নির্মম ভাই? আমি মেয়ে, তাই আমাদের ত্যাগগুলো কারো চোখে পড়ে না। হয়তো আপনার চোখেও পড়েনি, তাই তো এতগুলো কথা বলতে পারলেন আমাকে নিয়ে। আমি কিন্তু আপনাকে ভালোবেসে আপনাকে পাওয়ার জন্য, আপনার কাছে আসার জন্য নিজেকে কম বদলাইনি। যেখানে আমার পড়ার কথা ছিল মসফেলের একটা সাধারণ কলেজে, সেখানে আজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। মানুষ বলে আপনি যেমন তেমন থাকবেন, কারোর জন্য নিজেকে বদলাবেন না, কিন্তু আমি বদলিয়েছি। আমি আপনার জন্য নিজেকে বদলিয়েছি। তবু আজ আপনি প্রশ্ন তুলছেন আমার ভালোবাসা নিয়ে, আমাকে অপশন দিচ্ছেন আপনার থেকে যদি রাজ ভাই বেটার হয় তার কাছে চলে যেতে। একটু থামলো চৈত্রী, অতঃপর আবার বলল, ভালোবাসা কি অপশন হয় নির্মম ভাই? কোনটা বেটার আর কোনটা খারাপ সেই সব বিবেচনা করে ব্যবসায় ভালোবাসা হয় না। আর আমি মোটেই ব্যবসা করতে আসিনি এখানে। তবে হ্যাঁ, ঢাকায় আসা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আমার মূল উদ্দেশ্যটা আপনি ছিলেন। আমি নিজেকে আপনার যোগ্য রূপে গড়ে তুলতে চেয়েছিলাম, আপনার কাছাকাছি থাকতে চেয়েছিলাম। এখন আপনি বলতে পারেন আপনার জন্য আসি আর
যার জন্যই আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি তো, এতে তো আমারই ভালো হয়েছে, আমার জীবনটা সুন্দর হয়েছে। কথাটা সত্যি, তবে তার সাথে একটা সত্যি, আমি আমার জীবনকে সুন্দর করার কথা ভেবে নিজেকে বদলাইনি। আমি আপনাকে ভালোবেসে নিজেকে বদলিয়েছিলাম, তবে এই মুহূর্ত থেকে আমি আমার উদ্দেশ্য পরিবর্তন করছি। আমার কাউকে প্রয়োজন নেই। কার জন্য আমি নিজেকে যোগ্য করে তুলব যে আমাকে বোঝেই না তার জন্য? আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। ও দুঃখিত, আমাদের মধ্যে তো কোনোদিন কোনো সম্পর্ক ছিলই না। নামহীন একটা সম্পর্কে জড়িয়েছিলাম আমরা। যেখানে সম্পর্ক নেই সেখানে আবার থাকা বা না থাকার প্রশ্ন আসবে কোথা থেকে? তবে হ্যাঁ, এটুকু বলি, আজ থেকে আপনার আর আমার মধ্যে পাশাপাশি বাড়ি অর্থাৎ প্রতিবেশী সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্কই নেই। আর হ্যাঁ, আরেকটা কথা, শহরে এসে শহরের হাওয়া গায়ে লাগিয়ে আমাকে শহুরে মেয়েদের সাথে গুলিয়ে ফেলবেন না নির্মম ভাই। আমি চঞ্চল হতে পারি, তবে আমার চরিত্রের দোষ নেই যে আজ একজনের গায়ে ঢলে পড়ব আর কাল আরেকজনের গায়ে। ভালোবাসা অপ্রকাশিত হলেও সেই ভালোবাসার মূল্য আমার কাছে আছে। এইটুকু বিশ্বাস অন্তত আপনি আমার প্রতি রাখতে পারতেন। যাই হোক, ভালো থাকবেন। এইটুকু বলে থামলো চৈত্রী, মাথা ঘুরিয়ে তাকালো রাজের পানে, বলল, আশা করছি আপনাকে আবার আলাদা করে কিছু বলতে হবে না আমাকে। এতদিন ভাই ভাবতাম, এখন থেকে আমার ভাবনায় আপনি আমার খালাতো ভাইয়ের বন্ধু ছাড়া কিছুই নন। কথাটুকু বলেই হন হন করে হাঁটা শুরু করলো চৈত্রী। নির্ময় আর রাজ কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে ওইখানেই। নির্ময়ের কানে শুধু বেজে চলেছে চৈত্রীর কথাগুলো। মেয়েটা তার জন্য তাকে ভালোবাসে, এত কিছু করলো, কিন্তু সে কি করেছে চৈত্রীর জন্য? গভীরভাবে চিন্তা করলে সে এখনো কিছুই করে উঠতে পারেনি চৈত্রীর জন্য। এমনকি এখন পর্যন্ত সে নিজের ভালোবাসাটুকু পর্যন্ত প্রকাশ করতে পারেনি চৈত্রীর সামনে, নাম দিতে পারেনি চৈত্রী আর তার সম্পর্কের। তীব্র অপরাধ বোধ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো নির্ময়কে। আবার ভালোও লাগছে কিছুটা। এই যে তার প্রেয়সী তাকে ভালোবাসে, তাকে ভালোবেসে আজ এত কিছু করেছে, ভাবতেই যেন হৃদয়ে প্রশান্তির হাওয়া বইতে শুরু করলো নির্ময়ের। রাজ অসহায় দৃষ্টিতে এখনো তাকিয়ে আছে চৈত্রী চলে যাওয়ার পানে। হতে পারে সে বখাটে, খারাপ, কিন্তু তার ভালোবাসায় তো কোনো খাত ছিল না। সে সত্যিই ভালোবেসেছিল চৈত্রীকে। বছর তিনেক আগে যখন রাহাতের বাড়িতে বেড়াতে আসা হাস্যোজ্জ্বল শ্যামবর্ণা এক কিশোরীকে দেখেছিল, তখনই সে মন দিয়ে বসেছিল সেই কিশোরীকে। তারপরে এতদিন নিজের হৃদয় গহীনে একটু একটু করে পুষে রেখেছে চৈত্রীর প্রতি তার ভালোবাসা। ভেবেছিল খুব তাড়াতাড়ি চৈত্রীর সামনে নিজের ভালোবাসা সে প্রকাশ করবে, নিজের করে নিবে চৈত্রী নামক রমণীকে। কিন্তু তার পারল না সে। তার আগে নিজের ভালোবাসার মানুষটার মুখে শুনতে হলো সে ভালোবাসে অন্য কাউকে। তীব্র ব্যথায় যেন জর্জরিত হয়ে উঠেছে রাজের হৃদয়। মনে হচ্ছে যেন কেউ খামচে ধরে রেখেছে তার হৃৎপিণ্ডটা। এত কেন কষ্ট হচ্ছে? আচ্ছা, ভালোবাসায় এত দহন কেন? কেন এত দহনের আগুনে পুড়তে হচ্ছে তাকে? তার ভালোবাসায় তো কোনো ভুল ছিল না, ছিল না কোনো অন্যায়। সন্ধ্যা গড়িয়ে রাতের অন্ধকারে ঢেকে গেছে পুরো শহর। কৃত্রিম জমকালো আলোয় সাজিয়ে তোলা হয়েছে চারপাশ। নির্ময় দাঁড়িয়ে আছে চৈত্রীর হলের সামনে, কিন্তু দেখা নেই চৈত্রীর। সেই সকালের পর নির্ময় এখন অবধি দেখা পায়নি মেয়েটার। সে অনেকবার কল করেছিল চৈত্রীকে, কিন্তু প্রতিবারই ওপাশ থেকে মিষ্টি কণ্ঠের এক মহিলা বলে উঠেছে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার চেষ্টা করুন। এমনিতেই মেয়েটা বড্ড অভিমানী। এখন এই মেয়ের অভিমান ভাঙাতে হলে আবার কত কাঠখড় পোড়াতে হবে নির্ময়কে কে জানে। কিন্তু মেয়েটার দেখা পাওয়াই তো মুশকিল। তার উপর আবার শেষ কথায় পরিষ্কারভাবে সে বলে গেছে তার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। তাদের মধ্যে শুধুমাত্র প্রতিবেশীর সম্পর্ক ছাড়া আর কিছুই থাকবে না। কথাটা ভাবতেই ধক করে উঠল নির্ময়ের কলিজাটা। সত্যি কি চৈত্রী এমন কিছু করবে? না, চৈত্রী ভালোবাসে তাকে, কোনোভাবেই নির্ময়ের থেকে দূরে যেতে পারে না সে। নির্ময় না হয় রাগের বসে দুই চারটা কথা বলে ফেলেছে, এর জন্য মেয়েটা অবশ্যই তাকে এত বড় শাস্তি দিবে না। আচ্ছা, চৈত্রী কি করছে এখন? নিশ্চয় কাঁদছে ভীষণ। নির্ময়ের বুকটা হাহাকার করে উঠল। নিজের রাগটা সামলে রাখলেই তো হতো, তাহলে এত কিছু হতোই না। তার উচিত হয়নি চৈত্রীর ভালোবাসা নিয়ে প্রশ্ন তোলা বা অন্য পুরুষের সাথে চলে যেতে বলা। চৈত্রী অন্য পুরুষের কাছে যাবে কি? সে নিজেই তো কখনো চৈত্রীকে অন্য কারো যেতে দিবে না। মেয়েটাকে বুঝাতে হবে সবটা, রাগ ভাঙাতে হবে তার। কিন্তু যার রাগ ভাঙাবে তারই তো দেখা নেই। নির্ময় হাতটা উঁচিয়ে হাত ঘড়ির দিকে তাকালো। প্রায় 10টা বেজে গেছে। এখন আর চৈত্রীর হল থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। মেয়েটার অভিমান বোধ হয় পাহাড় সমান উঁচু হয়েছে। না, বিয়ের পরে অভিমানীর অভিমান ভাঙাতে ভাঙাতেই দিন রাত পার হয়ে যাবে তার। আলতো হাসলো নির্ময়। শেষ একবার তাকালো চৈত্রীর হলের পানে।
অতঃপর পা বাড়ালো নিজের হলের দিকে। এখন অনেক রাত হয়ে গেছে, কাল না হয় সকাল সকাল এসে আবার দাঁড়ানো যাবে এখানে। আজ সারাদিন অভিমানে চৈত্রী হল থেকে না বের হোক, কাল তো একবার হলেও বের হতেই হবে। নিকাশ কালো অন্ধকারে ছেয়ে গেছে চারদিক। যান্ত্রিক কোলাহল পূর্ণ শহরটা বেশ নিস্তব্ধ হয়ে পড়েছে। মানুষের আনাগোনা নেই বললেই চলে, হয়তো ঘুমিয়ে পড়েছে সবাই। শুধু ঘুম নেই নির্ময় নামক প্রেমিক পুরুষের চোখে। বিছানায় শুয়ে ছটফট করছে সে। চারদিক কেমন শূন্য শূন্য লাগছে, অস্থির হয়ে পড়েছে ভীষণ। অশান্তিতে যেন ছেয়ে গেছে তার ভিতরটা। যতক্ষণ না চৈত্রীর সাথে সে কথা বলতে পারছে, ততক্ষণ হয়তো শান্ত হবে না তার ভিতরটা। আচ্ছা, চৈত্রী সত্যি সত্যি হারিয়ে যাবে না তো তার জীবন থেকে? এই মাঝরাতে চৈত্রীকে হারানোর ভয় তীব্রভাবে জেঁকে ধরেছে নির্ময়কে। বুকের মধ্যে কষ্ট হচ্ছে ভীষণ, নিঃশ্বাসটা পর্যন্ত ঠিকভাবে নিতে পারছে না এই মুহূর্তে। নির্ময় উঠে বসলো বিছানায়, মোবাইলটা নিয়ে কল লাগালো চৈত্রীর নাম্বারে। বরাবরের মতোই বন্ধ বলছে। আশাহত হলো নির্ময়। ক্রমেই তার অস্থিরতা বাড়ছে ভীষণভাবে। ছুটে চলে যেতে ইচ্ছে করছে চৈত্রীর কাছে, কিন্তু এই মধ্যরাতে তাও সম্ভব না। আচ্ছা, আজ রাতটা এখনো শেষ কেন হচ্ছে না? সকাল হচ্ছে না কেন? রাতটা আজ এত বড় লাগছে কেন? চৈত্রীর মতো তাকে শাস্তি দেওয়ার জন্য রাতটাও কি আজ বড় আকার ধারণ করেছে? নির্ময় আবারও শুয়ে পড়ল বিছানায়। নাম্বার বন্ধ জেনেও বারবার কল লাগায় চৈত্রীর ফোনে। দীর্ঘ এক অস্থিরতাপূর্ণ রাতের সমাপ্তি ঘটিয়ে সকালের দেখা মিলেছে। সূর্যটা যেন হেসে উঠেছে আকাশের এক কোণে। চারিদিকে সকল অন্ধকার কাটিয়ে আলোকিত হয়েছে প্রকৃতি। নির্ময় উস্কো খুস্কো চুলে সেই ভোরে ফজরের নামাজের পর থেকে দাঁড়িয়ে আছে চৈত্রীর হলের সামনে। সারা রাতে একটুও ঘুম হয়নি তার। নামাজটা শেষ হতেই চৈত্রীর হলের সামনে ছুটে এসেছে সে। যদি চৈত্রীর দেখা পাওয়া যায় একটা বার। সারা রাত না ঘুমানোর দরুন চোখ দুটো লাল হয়ে উঠেছে ছেলেটার। পরিপাটি চুলগুলোও আজ এলোমেলো, মুখটা শুকিয়ে গেছে একদিনেই। দেখেই বোঝা যাচ্ছে বিষণ্ণতা, অস্থিরতা আর হারানোর ভয় ঘিরে রেখেছে ছেলেটাকে। কিন্তু তার প্রেয়সীর দেখা নেই। কালকে থেকে একটা বারের জন্য কি মেয়েটা হলের বাইরে আসেনি যে তার সাথে দেখা হলো না একবারও? চিন্তায় চিন্তায় চৈত্রীর হলের সামনেই হাঁটু ভেঙে বসে পড়লো নির্ময়। ঠিক তখনই হল থেকে বেরিয়ে এলো নাইমা আর শারমিন। নির্ময় দেখলো নাইমাকে। এই মেয়েটাই তো সেদিন রাতে চৈত্রীকে তার হাতে দিয়ে গিয়েছিল। নাইমাকে দেখে যেন মরুভূমির তীব্র গরমে একটু আশার আলো খুঁজে পেল নির্ময়। উঠে দাঁড়ালো সে, এক প্রকার ছুটে গেল নাইমার কাছে। সামনে কারো আগমন অনুভব হতেই নাইমা চোখ তুলে তাকালো নির্ময়ের পানে। নির্ময়ের এমন বিধ্বস্ত অবস্থা দেখে অবাক হলো সে। ছেলেটাকে কালকেও তো একদম ঠিক দেখেছিল। একদিনের মধ্যে কি এমন হয়েছে যে চোখ মুখের এই হাল করেছে? চৈত্রীকেও দেখেছে কাল ভীষণ কান্নাকাটি করতে। দুজনের মধ্যে তবে হয়েছে কি কিছু? নাইমা অবাক কণ্ঠে প্রশ্ন করলো। এ কি নির্ময়, কি হয়েছে তোমার? চোখ মুখের এই অবস্থা কেন? নির্ময় উত্তর দিল না নাইমার প্রশ্নের। তার মস্তিষ্ক জুড়ে এখন শুধুমাত্র ছুটে বেড়াচ্ছে তার প্রেয়সী। মেয়েটার একটা খবর না পাওয়া অবধি কিছুতেই শান্ত হতে পারছে না সে। হৃদয়টা বড্ড ব্যাকুল হয়ে উঠেছে। নির্ময় ব্যাকুল কণ্ঠেই প্রশ্ন করলো। চৈত্র মানে চৈত্রী কোথায়? কপালে ভাঁজ ফেললো নাইমা, বলল। চৈত্রী তো নেই। কেন, তুমি জানো না? চমকে উঠলো নির্ময়। চৈত্রী নেই মানে কি? কোথায় গেছে চৈত্রী? আরো অস্থির হয়ে পড়লো নির্ময়, অস্থির কণ্ঠেই বলল। চৈত্রী নেই মানে কোথায় গেছে চৈত্রী? নাইমা খানিকটা অবাক কণ্ঠেই বলল। বাড়িতে চলে গেছে। কাল ওর মন খারাপ ছিল ভীষণ, কেঁদে কেটে তো আমাদের রুম ভাসিয়ে দিচ্ছিল। তারপর হঠাৎ বলল সে বাড়িতে যাবে। আমরা প্রথমে বারণ করেছিলাম ওকে, পরে ওর মনের অবস্থা দেখে আর বারণ করিনি। চৈত্রী বলেনি কিছু তোমাকে? তোমার সাথে কি কিছু হয়েছে চৈত্রী? নির্ময় চমকে উঠলো আরেক দফায়। চৈত্রী তাকে না বলেই বাড়িতে চলে গেছে? এত অভিমান করেছে মেয়েটা তার উপর? নির্ময় ব্যস্ত হয়ে পড়লো। ব্যস্ত কণ্ঠেই নাইমাকে প্রশ্ন করলো। কখন গেল ও? কাল দুপুরের দিকে। একা একাই গিয়েছে? না, ওর ভাই এসে নিয়ে গিয়েছে। নির্ময় থমকালো কিছুটা, বুকের মধ্যে হাহাকার করে উঠলো যেন। মেয়েটা তার কথায় এতটাই কষ্ট পেয়েছে যে একদিনের মধ্যে এতটা দূরে চলে গেছে। নাইমা কিঞ্চিত সময় নিয়ে পর্যবেক্ষণ করলো নির্ময়কে, অতঃপর সন্দিহান কণ্ঠে আবার বলল। তোমার সাথে কি চৈত্রীর কিছু হয়েছে? ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো নির্ময়, বলল। হয়েছে তো অনেক কিছুই, কিন্তু আমাকে কি একটা কথা বলতে পারো যে চৈত্রী বাড়ি গিয়ে পৌঁছেছে কিনা? ডানে মামে মাথা ঝাঁকালো নাইমা, বলল। না, কাল থেকে অনেকবার ওর ফোনে ট্রাই করছি, কিন্তু বারংবারই ওর নাম্বার বন্ধ বলছে।
নির্ময় আশাহত হলো, কিন্তু পরক্ষণেই তার মনে পড়লো চৈত্র তো বাড়িতে গিয়েছে। তার মাকে কল করলেই তো চৈত্রের খবর পাওয়া যাবে। নির্ময় দ্রুত পকেট থেকে মোবাইল বের করলো, কল লাগালো মায়ের নাম্বারে। সেকেন্ড কল যেতেই কল রিসিভ করলেন মনিয়া বেগম। নির্ময় ধাতস্থ করলো নিজেকে। মায়ের সামনে কিছুতেই নিজের অস্থিরতা ভাবটা প্রকাশ করা যাবে না। বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো নির্ময়। নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আর বাবা বাবা কেমন আছে? সব ভালো আছে? নির্ময় সময় নিল একটু। মায়ের কাছে চৈত্রের কথা জিজ্ঞেস করতে কেমন একটা ইতস্তত লাগছে তার। মা আবার কি না কি মনে করে, তবুও জিজ্ঞেস তো করতে হবে। মেয়েটার একটা খোঁজ তো নিতে হবে তার। নিজের ইতস্তত বোধকে এক পাশে সরিয়ে নির্ময় বলল, মা, আমাদের পাশের বাসার যে চৈত্রী আছে না, ও কি বাড়িতে গিয়ে পৌঁছেছে? হ্যাঁ, কাল রাতে এসেছে। স্বস্তির নিঃশ্বাস ফেললো নির্ময়। যাক, মেয়েটা বাড়িতে গিয়ে তো পৌঁছেছে, অন্তত একটা খবর তো পাওয়া গেল তার। নির্ময়ের নীরবতার মাঝেই মুনিয়া বেগম বললেন, মেয়েটাকে ছোটবেলা থেকে দেখছি, কখনো মা বাবাকে ছেড়ে থেকেছে নাকি? সেখানে এতদিন মা বাবাকে ছেড়ে দূরে গিয়ে থাকছে, কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তুই শুধু মনে করিস না আমাদের কথা। আমরা কি তোর কিছু লাগি যে মনে করবি? বড্ড পাষাণ হয়ে গেছিস তুই নির্ময়, বড্ড পাষাণ। মায়ের শেষের কথাগুলো কানে গেল না নির্ময়ের। তার কানের কাছে শুধু বেঁধে যাচ্ছে, কেঁদে কেটে মেয়েটা চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তাহলে তার কথায় কতটা কষ্ট পেয়েছে চৈত্রী? কেন সেভাবে কথা বলতে গেল? রাগটা একটু নিয়ন্ত্রণে রাখলেই তো হতো। তপ্ত নিঃশ্বাস ফেললো নির্ময়, বলল, আমিও আসছি। খুশিতে চকচক করে উঠলো মুনিয়া বেগমের চোখ মুখ। খুশিতে গদগদ হয়ে বললেন, সত্যি তুই আসবি বাবা? হুম, কখন আসবি? রওনা দিচ্ছি এক্ষুনি, বিকেলের মধ্যে পৌঁছে যাব। সন্ধ্যা গড়িয়েছে। নিকষ কালো অন্ধকার নেমে এসেছে ধরণীর বুকে। হেমন্তের বেলা শেষে হালকা শীত শীত পড়তে শুরু করেছে। সব মিলিয়ে পরিবেশটা বেশ শান্তির। তবে শান্তি নেই নির্ময়ের মনের ভেতরে। ছেলেটা বিন্দু পরিমাণ শান্তি পাচ্ছে না কোথাও। সকালে চৈত্রীর বাড়ি ফেরার কথা শুনেই সেও গাড়িতে চড়ে বসলো বাড়ি ফেরার তাগিদে। আস্তে আস্তে বিকেল হয়েছে। অবশ্য এটাই তার তাড়াতাড়ি আসা। আগে তো ঢাকা থেকে বরিশালে আসতে একদিন চলে যেত পুরোপুরি। এখন তো তার পদ্মা সেতুর বদৌলতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বরিশালে চলে আসা যায়। কিন্তু এত কষ্ট করে ছুটে এসেও এখনো নির্ময় দেখা পায়নি চৈত্রীর। সেই থেকে এসে জানালার কাছে দাঁড়িয়ে আছে নির্ময়, কিন্তু চৈত্রীর জানালা বন্ধ। তার নাম ধরেও কয়েকবার ডেকেছে নির্ময়, কিন্তু মেয়েটা না তার ডাকে সাড়া দিয়েছে আর না জানালা খুলেছে। নির্ময়ের হৃদয় ক্রমেই ব্যাকুল হয়ে উঠেছে। বুকের ভিতরটা শূন্য শূন্য লাগছে ভীষণ। তবে কি চৈত্রী সত্যিই হারিয়ে যাবে তার জীবন থেকে? কথাটা ভাবতেই যেন দম বন্ধ হয়ে আসছে নির্ময়ের। ক্রোধের বশবর্তী হয়ে সে সামান্য কয়েকটি কথা বলেছিল চৈত্রীকে, তাই বলে চৈত্রী তাকে ছেড়ে যেতে পারে না। যেভাবেই হোক চৈত্রীর সাথে এই মুহূর্তে তার দেখা করা প্রয়োজন, ভীষণ প্রয়োজন। সে কি এবার সরাসরি চৈত্রীদের ঘরে যাবে? হ্যাঁ যাবে, কিন্তু এভাবে হুট করেই তো যাওয়া যায় না। আবার হুট করে গেলেও তো গিয়েই বলা যায় না চৈত্রীর সাথে দেখা করতে এসেছি। একটা অজুহাত প্রয়োজন তার। নির্ময় নিজের টেবিল ঘেটে হাতে একটা নোটবুক নিল, পা বাড়ালো চৈত্রীদের ঘরের দিকে। চামেলি বেগম কিছু জিজ্ঞেস করলে না হয় বলা যাবে চৈত্রী তার জরুরি নোটবুক হলে ফেলে এসেছিল, আর সেটাই তার রুমমেটরা তার হাতে দিয়ে চৈত্রীর জন্য পাঠিয়ে দিয়েছে। খানিক বাদেই নির্ময় গিয়ে দাঁড়ালো চৈত্রীদের ঘরের সামনে। বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে প্রস্তুত করলো নিজেকে। অতঃপর দরজায় ধাক্কা দেওয়া শুরু করলো। চৈত্রী ড্রয়িং রুমে বসেছিল, ভাবছিল নির্ময়ের কথা। এত ভালোবাসার পরও লোকটা ওকে বুঝলো না। প্রশ্ন তুললো ওর ভালোবাসা নিয়ে। মুখে ভালোবাসি বলাটাই কি সব? ওর অনুভূতি কি কোনো মূল্য নেই নির্ময়ের কাছে? যদি তেমনটাই হয় তবে নির্ময়ও তো কখনো নিজের ভালোবাসা প্রকাশ করেনি, মুখ ফুটে কখনো বলেনি চৈত্রী আমি তোমাকে ভালোবাসি। তবুও চৈত্রী তো কখনো নির্ময়ের ভালোবাসা নিয়ে দোটানায় ভোগেনি, বা মনে হয়নি নির্ময় তাকে ভালোবাসে না। চৈত্রী সব সময় বিশ্বাস করেছে নির্ময়কে, বুঝে নিয়েছে নির্ময়ের চোখের ভাষা, তার অনুভূতিগুলো। তাহলে নির্ময় কেন পারলো না তার চোখের ভাষা বুঝতে, তাকে বিশ্বাস করতে? চৈত্রীর আকাশ পাতাল চিন্তা ভাবনার মধ্যেই আওয়াজ এলো দরজা ধাক্কানোর। ঘোর কাটলো চৈত্রীর, নড়েচড়ে বসলো সে। হয়তো চামেলি বেগম আর খালেদ সাহেব ফিরে এসেছেন। হঠাৎ করে এক দুঃসম্পর্কের আত্মীয় মারা যাওয়ায় সেখানে ছুটে গিয়েছিলেন তারা দুজন। যাওয়ার আগে অবশ্য চৈত্রীকেও তারা অনেকবার বলেছিল তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু চৈত্রী যেতে চায়নি। তার যে ভালো লাগছে না কিছুই, নিজেকে ভীষণ একা লাগছে। মেয়ে অনিচ্ছা প্রকাশের পর আর তারাও জোরাজুরি করেনি বেশি। এমনি কাল রাতে এতটা পথ জার্নি করে ফিরেছে মেয়েটা,
তার উপর বাসে এসেছিল, বমি করতে করতে অসুস্থ হয়ে গিয়েছিল শেষে। ও বাড়িতে গিয়ে মানুষের মধ্যে মেয়েটার আরো ঝামেলা সহ্য করার থেকে বাড়িতেই বিশ্রাম নিক। মেরি কিসমত কে हर एक पन्ने पे मेरी जीते जी बाद मरने के मेरे हर एक लम्हे में तू लिख दे मेरा उसे हर कहानी के सारे किस्सों में दिल की दुनिया के सच्चे रिश्तों में जिंदगानी के सारे हिस्सों में तू लिख दे मेरा उसे ऐ खुदा जब बना उसका ही बना ऐ खुदा जब बना उसका ही बना उसका उसमें हुसी का रहने दे मैं तो प्यासा हूँ दरिया वो जरिया वो जीने का मेरे मुझे घर दे गली दे शहर दे उसी के नाम पे कदम ये चले या रुके अब उसी के वास्ते दिल मुझे दे अगर दर्द दे उसका पर उसकी हो वो हंसी गूंजे जो मेरा घर ऐ खुदा जब बना उसका ही बना ऐ खुदा जब बना उसका ही बना। দরজা ধাক্কানোর শব্দ বাড়লো আরো। চৈত্রী উঠে দাঁড়ালো, লম্বা লম্বা পা ফেলে গেল দরজার কাছে। দরজাটা খুলতেই চমকে উঠল চৈত্রী, নির্ময় দাঁড়িয়ে। চকিত কণ্ঠেই সে প্রশ্ন করলো, আপনি এখানে? নির্ময়ের ঠোঁটে হাসি ফুটে উঠল। অবশেষে সে দেখা পেল নিজের প্রেয়সীর। প্রশান্তির হাওয়া বইল যেন তার হৃদয় কুঠুরিতে। নির্ময় ভালোভাবে তাকালো তার প্রেয়সীর পানে। কতদিনের তৃষ্ণা যেন তার এই মেয়েটাকে দেখার। চোখ মুখ কেমন ফোলা ফোলা লাগছে মেয়েটার। নিশ্চয়ই কেঁদে কেটে ভাসিয়েছে নিজেকে। নির্ময়ের কষ্ট হলো, মেয়েটা তার জন্য কতই না কষ্ট পেয়েছে। অস্থির হয়ে পড়লো নির্ময়। নিজের ভুলটা স্বীকার করে ক্ষমা চাওয়ার জন্য আর সময় ব্যয় করতে চাইল না সে। দরজার সামনে দাঁড়িয়েই তৎক্ষণাৎ অস্থির কণ্ঠেই বলল, সরি চৈত্র, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। কথাগুলো শুনে যেন ফুঁসে উঠল চৈত্রী। তাকে অত কিছু বলে বেটার অপশনের কাছে চলে যেতে বলে এখন এসেছে ক্ষমা চাইতে। চৈত্রী অগ্নিদৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে, কণ্ঠে কাঠিন্য এনে বলল, আপনি এসব বলতে এখানে এসেছেন? চৈত্রী শোনো। চৈত্রী শুনল না। সে তেজ নিয়ে নির্ময়ের মুখের দরজাটা বন্ধ করতে উদ্যত হলো। নির্ময় শক্ত হাতে ঠেলে দরজাটা ধরলো। রেগে গেল চৈত্রী, ঝাঁঝালো কণ্ঠে বলল, কি হচ্ছেটা কি? দরজা ছাড়ুন, এটা শহর নয়, এটা গ্রাম। এখানে ঝামেলা করবেন না একদম। নির্ময় গলা উঁচিয়ে চৈত্রীকে উপেক্ষা করে তাকালো ঘরের ভেতরের দিকে। তেমন কোনো মানুষের সারা শব্দ পেল না সে। ঘরের ভিতরটাও কেমন অন্ধকারাচ্ছন্ন। ভ্রু কুঁচকালো নির্ময়, বলল, কাকা কাকি কোথায়? চৈত্রী সময় নিল একটু। ভাবলো নির্ময়কে যদি সত্যি কথা বলে দেয় যে বাবা মা বাড়িতে নেই, তবে নির্ময় হয়তো চলে যাবে এখনই। একা একটা মেয়ে ঘরে রয়েছে, নির্ময় অবশ্যই সেখানে ঢুকবে না। নির্ময় যথেষ্ট বুদ্ধিমান, সুশীল এবং মার্জিত ছেলে। চৈত্রী কিছুটা স্বাভাবিক হলো, স্বাভাবিক ভঙ্গিতেই বলল, বাবা মা বাড়িতে নেই, এক আত্মীয়র বাড়িতে গিয়েছে। নির্ময় যেন আকাশের চাঁদ পেল। ঠোঁট বাঁকিয়ে হাসলো সে। মাথা ঘুরিয়ে আশেপাশে তাকালো, কেউ তাদের দেখছে কিনা পর্যবেক্ষণ করে দেখে দরজা ঠেলে ঢুকে পড়লো ঘরের ভিতর। হকচকিয়ে উঠল চৈত্রী। তার ভাবনা তার উপরেই উল্টো পড়ছে এখন। সে ভেবেছিল ঘরে কেউ নেই জেনে আর ঘরের ভিতর ঢুকবে না নির্ময়, কিন্তু এই ছেলে তো তার নিজের চরিত্রের সুশীলতা ভেঙে ঢুকে পড়লো ঘরের ভিতর। আসলে এটা চৈত্রীরই ভুল। চৈত্রী তো ভুলেই বসেছিল, এই নির্ময় আর আগের নির্ময় নেই। সে তার চরিত্রের সকল সুশীলতা ইতি টেনে হয়ে উঠেছে ঠোঁট কাটা, নির্লজ্জ, অসভ্য। ঢোকিল চৈত্রী, কম্পিত কণ্ঠে বলল,
সমস্যা কি? আপনি ভিতরে চলে আসছেন কেন? নির্ময় পাত্তা দিল না চৈত্রীর কথায়। ঘরের ভিতরে ঢুকে সে নির্বিকার ভঙ্গিতে ভিতর থেকে আটকে দিল দরজাটা। চৈত্রী কেঁপে উঠল। এই লোক আবার দরজা আটকাচ্ছে কেন? এর মতলবটা কি? পরপর আবারও সে ঢোকিল কয়েকটা, অতঃপর বলল। এ কি, দরজা আটকাচ্ছেন কেন? নির্মল যেন শুনেও শুনল না চৈত্রীর কথা। ধীর পায়ে সে এগিয়ে যেতে লাগলো চৈত্রীর পানে। চৈত্রী ভয় পেল কিছুটা, কিছুটা পিছিয়ে গেল পিছনের দিকে। যদিও সে বিশ্বাস করে নির্ময়কে, তবুও একা এই রাতে এক ঘরে কোনো পুরুষের সাথে যেন হিম করে দিচ্ছে তাকে। অজানা ভয়, সংশয়, সংকোচ যেন আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাকে। ছোট্ট হৃৎপিণ্ডটা অসম্ভব গতিতে ছুটে চলেছে। পুরো শরীরে কম্পন ধরে গেল চৈত্রীর। কাঁপা কাঁপা কণ্ঠে বলল,